এখনের ভিডিওটা আমার খুব প্রাণের ভিডিও এবং খুব মনের ভিডিও, ঠিক আছে? খুব মন থেকে ভিডিওটা করছি। আচ্ছা, কাকে নিয়ে করছি? অবশ্যই প্রিয়াকে নিয়ে করছি। এইবার বলছি, কিছু কমেন্ট আসবে, দিদি এই সময়টা কি কন্ট্রোভার্সি না করলে হয় না? এই সময়টাতে আপনি কথা কেন বলছেন? আমি কিন্তু প্রিয়াকে নিয়ে কিছু বলতে চেষ্টা করছি না। আমি গতকালকে ভিডিওটাও করেছি। আমি কমেন্টের উত্তর দিতে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বাধ্য। আমি যেদিন মারা গেছিলেন মেশামশাই, ওই দিন আমি বলেছিলাম উনি অনেক রত্ন গর্ভ পুরুষ মানুষ। মেশামশাই সম্বন্ধে দুটো ছেলে প্রচণ্ড ভালো। তারপরে আমাকে ধুয়ে ফেলেছে। আমি দুটো ছেলে বলেছি, আমি না কল্পনার নাম বলেছিলাম না প্রিয়ার নাম বলেছিলাম। সত্যিটাই বলেছিলাম। হবে না, প্রিয়ার নাম কেন আমি বললাম না? গতকালকে ভিডিওটা করে আমি কিছু পয়েন্ট প্রিয়ার তুলে ধরলাম যে কেন আমি প্রিয়ার নামটা বলিনি। তারপর তো প্রচুর পয়েন্ট এসেছে আমার কাছে। আমার খুব ভাল লাগে। আমি সত্যি ওয়েলকাম করি যারা কিছু নেগেটিভ কথা আমাকে পয়েন্ট ধরে দিচ্ছে। কারণ বিশেষ করো, অনেক সময় ভুল ত্রুটি তো আমাদেরও থাকে, আর সমস্ত ভিডিও মুখস্থ হয়তো সবসময় করা হয় না। অনেক কন্টেন্ট, বিশেষ করে আমি তো অনেক কন্টেন্ট ঘাটাঘাটি করি, হয় না। খুব ধন্যবাদ যারা ভদ্রভাবে আমার সাথে কথা কাটাকাটি করে, আমার খুব ভালো লাগে। কিছু কিছু লোক আছে যারা খুব একদম, আপনি যা একটা থার্ড ক্লাস মহিলা, আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নাই, আপনি কেন অন্যদের বিচার করেন, এইসব কথা শুনলে পরে হাসিও পায়, কষ্টও পায় লাগে। ভাবি যে এগুলো কী বলছে। হ্যাঁ, প্রথম কথা, আমরা তো কন্ট্রোভার্সিগুলো এগুলি নিয়েই করি, কেচ্ছা নিয়েই করি। আর পারিবারিক কেচ্ছা যদি কেউ বাইরে না আনে, তাকে নিয়ে আমরা ভিডিও করতে পারি না। দেখুন, সাধন সাথী এরাও কিন্তু এদের মতোই ব্লগার। আমরা কজন ভিডিও করি, ওদেরকে নিয়ে করি না। কেন করি না বলুন তো? তেমন কোনো কেচ্ছা আমরা পাই না। যেখানে কেচ্ছা নাই সেখানে আমরা নেই। বলতে পারলাম? আচ্ছা, তো যারা আমাকে এই কথাগুলি ভদ্রভাবে আমাকে ইন্টারেক্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। অবশ্যই নেগেটিভ থাকলে পজিটিভ থাকতে লাগবে। আর আমরা মনের মধ্যে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনের মধ্যে কোনো কিছু ঘোর পেচ রেখে কথা বলি না। প্রিয়া বলো, কল্পনা বলো, মন্দিরা বলো, মৌ বলো, আমরা সবাইকে নিয়ে নেগেটিভ করি, সবাইকে নিয়ে পজিটিভ করি। যখন যখন যেটা প্রয়োজন তখন সেটা বলবো। কারোর কাছে এই জায়গাটা না গিরবি রাখিনি, তাই যেটা বলা সেটা বলবো। তো সেখানে অনেকের প্রশ্ন, তো যাদের প্রশ্ন আপনি এটা কেন করছেন, কারণ এটা কাজ। হ্যাঁ, এইভাবে পরের কেচ্ছা, পরের ঘরে নাক ঘুষিয়েই রোজগার করি। এনি প্রবলেম? আমি যেমন পরের ঘরে নাক ঢুকিয়ে রোজগার করছি, আপনিও কিন্তু লোকের কমেন্ট বক্সে ঘুরছেন, তাই নয় কি? কোথাও না কোথাও আমার যেমন ইন্টারেস্ট আছে পরের ঘরে কি হলো কি না হলো, হ্যাঁ, আপনারও সেটা ইচ্ছা আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এটা, আপনারা শুধু কমেন্ট বক্সে লিখেন, আমরা হয়তো সেখানটাতে, যেহেতু আমাদের চ্যানেল আছে, আমরা মুখ খুলে যেটা দেখি কমেন্ট বক্সে না লিখে ক্যামেরাতে বলে দিই। অবশ্যই আমি আমার সশ্রদ্ধ প্রণাম যারা আমাকে নেগেটিভ কমেন্ট করছো। তোমরা আমাকে মোটিভেট করছো এই ভিডিওগুলি করার জন্য। সত্যি কথা, তোমরা যদি এই ভিডিওগুলি করতে মোটিভেট না করতে, পয়েন্টগুলি তুলে না ধরতে, হয়তো আমি আজকে ভিডিওটা করতাম না। আমি একটা সময় মৌকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছিলাম, যখন দুই ভাই ঝগড়া করেছিল। তখন মৌয়ের যারা ড্রাই হার্ট ফ্যান তোমরা বলো, এরা আমাকে নিয়ে নোংরা নোংরা অনেক কমেন্ট, লোকের যারা মৌয়ের ফরে ভিডিও করতো ওদের কাছে গিয়ে নোংরা নোংরা কথা বলতো, নিয়ে চোখে আমি দেখেছি। দেখো, আমার সাথে মৌয়ের সম্পর্ক যথেষ্ট ভালো এখন, কারণ মৌ বুঝতে পেরেছে আমার একটা কাজ। কালকে রাত 1:30টার সময় আমার লাইভে মৌ এসেছিল। মন্দিরা তো আসেই, কি বলে, মৃত্যু তো আসে, এরা তো আসেই, তোরই মৃত্যু মন্দিরা। কিন্তু মৌকে নিয়ে আমি সবচেয়ে বেশি নেগেটিভ ভিডিও করেছি। আর মৌয়ের ভিউয়ার্সরা এরা আমাকে মনে প্রাণে ঘৃণা করতো। হ্যাঁ, আজকে দেখো আমি মৌর কথা, কারণ মৌ বুঝতে পেরেছে। তোমরা এগুলিকে একদম কেন বলেছে, আমরা না। আমাদের কাজ হচ্ছে বলার, যখন যেটা বলার বলবো। হ্যাঁ, মৌয়ের ভিউয়ার্সরা এখনো মৌয়ের কিছু ডাইহার্ট ফ্যান আমাকে হয়তো প্রচন্ড ঘেন্না করে, অথচ মৌয়ের সাথে আমার সম্পর্কটা এইরকম। তার মানে কি কালকে পরশু মৌকে নিয়ে নেগেটিভ করবো না? দেখলে করবো, না দেখলে করবো না, হয়ে গেল। তাই তোমরা যতটা হার্টে নাও, আমরা নেই না, আমরা সবটাই এখানে রাখি, ঠিক আছে? আচ্ছা, এবার পয়েন্টে চলে আসছে। অনেকটা ইন্ট্রো দিয়ে দিলাম, কারণ অনেকে প্রশ্ন করো তো, কেন দিদি এখন এই টাইমে করছো, এখনো তো ওষুধ যায়নি, কেন করছো? আমি জানি তো ওষুধ যায়নি, ওরাও বোধহয় ভিডিও করছে, এমন না প্রিয়া ভিডিও করছে না। হ্যাঁ, যাই হোক, ছেড়েছে তো প্রিয়া কিন্তু 7 দিন 8 দিন ভিডিও না দিয়েও থাকে, ছেড়েছে ভিডিও। আচ্ছা, এবার একটা প্রশ্ন যেটা কালকে আমার খুব ভালো লেগেছে, ওনার প্রশ্নগুলি খুব ভালো লাগে আমাকে, নেগেটিভ, কারণ বুঝি আমি প্রিয়াকে খুব ভালোবাসে। যে আপনি তো এটা বললেন না যে ফ্ল্যাটেও তো অনেকদিন শ্বশুর ছিল,
ফ্ল্যাটও ছিল। ফ্ল্যাটে যখন গেছিলেন ওরা একটা উদ্দেশ্য নিয়ে গেছিলেন। কি উদ্দেশ্য ছিল? প্রিয়ার মা যখন বাড়িতে চলে গেল অসুখ মানে আতুর ঘর চলে যাওয়ার পর, তখন বাচ্চাটাকে রাখার জন্য শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়া হয়েছিল। শাশুড়ি থাকতে পারতেন না অতটা লং টার্ম, শ্বশুরমশাই থাকতে পারতেন, তার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কোথাও না কোথাও হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। সবসময় মার পক্ষে সম্ভব না, ভাইয়ের স্কুল খুলে গেছে, তারপরে ওর মারা আবার কলকাতাতেও চলে গেছিল, ভাইয়ের একটা কি মানসিক ছিল, হ্যাঁ, সেটা দিতে এত বছর হয়ে গেছে, তাই ওর বাবাকে শ্বশুরমশাইকে নিয়ে গেছিলেন। ঠিক আছে, হ্যাঁ, তার দিদি এটা বলবেন না, বাচ্চা হওয়ার আগেও নিয়ে গেছিল, দেখেছি বাচ্চা হওয়ার আগেও নিয়ে গেছিল, নিয়ে মুভি দেখিয়েছিল। ঠিক আছে, তখন কিন্তু প্রিয়া প্রেগনেন্ট ছিল। প্রিয়া খুব ভালো করেই জানতো আফটার প্রেগনেন্সি একটা বাচ্চা হলে পরে ঘরের লোককে দরকার হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রিয়া ইজ এ ফুল টাইম ইউটিউবার। একটা ইউটিউবারের কাছে কন্টেন্ট ম্যাটার্স। শ্বশুর শাশুড়িকে আনা, শ্বশুর শাশুড়িকে এনে রাখা, প্রিয়ার তখন কিন্তু ভিউজটা প্রচণ্ড পড়ে গেছিল, 25-26কে হতো। ডিউরিং প্রেগনেন্সি টাইমে কিন্তু যে কোনো ব্লগারের ভিউজটা আপ হয়, জানো তো, কয়েকটা কেসে ভিউজ খুব আপ থাকে। খুব কম ভিউজের লোকেরও যখন বিয়ে বাড়ি থাকে, গায়ে হলদি, বিয়ে, যেসব নিয়মগুলি দেখায় না, আশীর্বাদ, ভিউজ থাকে। প্রেগনেন্সি পিরিয়ডে নর্মালি ভিউজ আপ থাকে। প্রিয়ার কিন্তু ভিউজটা ছিল না। শ্বশুরকে এনেছে, তাতে রেখেছে, মুভি দেখিয়েছে, খুব ভালো কাজ করেছে, বাট একটুখানি ভেতরে হাত দিয়ে রেখে বলো তো, এটা কি কন্টেন্টের পার্ট ছিল না? ছিল। একঘেয়েমি কন্টেন্ট একটা ফ্ল্যাটের মধ্যে দেখতে প্রিয়ার ভিউয়ার্সরা লাইক করছিল না, যেহেতু প্রিয়া ওই দৌড়ে অনেকটা দূরে গিয়ে গ্রাম বাংলা মানে আমরা মাঠ দেখতে পাই, ধান ক্ষেত দেখতে পাই, সেখানে এই কাপড় ছড়িয়ে দেয়, তাই না? সেখানে ওই ফ্ল্যাটের কাপড় ছড়িয়ে দেওয়া, ছাদে বিসব পরে প্রিয়া গেছিল, উঠেছিল। প্রিয়া কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে ঘরে আসার পরও একটু কম দামে ঘর খুঁজছিল আর বলছিল মানে একটু ভাড়াটা বেশি, ওপর নিচ করতে লাগে, একটু সামনাটা খোলামেলা থাকবে, কিছু টপ, কিছু গাছ রাখবে। আর ফ্ল্যাটটা ছিল ওই সময় ট্রেন্ডিং, টিনা, মৌ, ইনফ্যাক্ট মন্দিরাও রাগ করে ফ্ল্যাটে চলে গেছিল। ফ্ল্যাটে এখন আমাদের হ্যাঁ, তো ফ্ল্যাটের একটা না ট্রেন্ডিং আছে, তো প্রিয়াও চেয়েছিল মার্কেটটা ওই সময় আমিও একটু ফ্ল্যাটের ট্রেন্ডিংটা ধরি। অবশ্যই বড় বাচ্চাটার স্কুল একটা ব্যাপার আছেই, স্কুলের দূরত্ব একটা ব্যাপার আছেই। প্রিয়া ফ্ল্যাটের শ্বশুরকে নিয়ে গেছে, ফ্ল্যাটে নিয়ে ঘুরিয়েছে, তোমরা সবাই দেখেছো। প্রিয়া এত সুন্দর খামার বাড়িটা করেছিল, তাই না? কি সুন্দর খামার বাড়িটা করেছিল, মাছ তুলেছিল, রান্না করেছিল। কদিন শাশুড়ি মাকে নিয়ে গেছে, ওটা তো বাড়ির খুব কাছেই, কেন নিয়ে যায়নি? তখন কিন্তু শাশুড়ি মার সাথে ঝগড়া হয়েছিল, কমিউনিটি পোস্ট দিয়েছিল আমার বাড়িতে কেউ আসবে না, এবং সেই সময়ও কিন্তু ও শাশুড়ি শ্বশুর একা হয়ে গেছিলেন। তাই একবার না, এটা নিয়ে প্রিয়া দ্বিতীয়বার ফ্ল্যাটে যখন গেল, দ্বিতীয়বার বাড়ি ছাড়লো। এবং তখন কিন্তু প্রিয়া রাগ করে বলেও ছিল, আমি কাজের লোক রেখে দেবো, আমি থাকতে না পারলে আমি ওদের জন্য ব্যবস্থা করে দেবো, এইসব নেগেটিভ কমেন্ট। তখন আমরা খুব কন্ট্রোভার্সিতে কে ভিডিও করছে জানি না, আমি করিনি, আমি ওইসব নিয়ে প্রিয়াকে একটা ভিডিও করিনি, কারণ তখন আমি ব্যস্ত ছিলাম, আমার ম্যান্ডিকে দিয়ে তখন দারুণ ভিউজ আসছিল। ঠিক আছে, হ্যাঁ, কে যে লিখেছো প্রিয়াকে নিয়ে বললে আপনার ভিউজটা খুব ভালো হয়, তাই আপনি বলেন। এক্স্যাক্টলি, প্রিয়াকে নিয়ে বললে ভালো ভিউজ হওয়ার থেকেও বড় কথা হচ্ছে বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমাদের মধ্যে হয়তো যারা আমাকে প্রচণ্ড ঘেন্না করো, তারা হয়তো একটু হলেও ভালোবাসবে, এদের মধ্যে কেউ তো দেখতে দেখতে ভালো লাগে, ভালো লাগার থেকে ভালোবাসা হয়ে যায়। যেমন আজকে যেমন আমাকে লিখেছে এস দিয়ে নাম, আপনাকে একটা সময় খুব ভালো লাগতো, প্রিয়ার ভিডিওগুলো দেখার পর আপনাকে আমার একদম ভালো লাগছে না। আরেকজন লিখেছে, আপনাকে আমি খুব ভালো একজন ভদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভাবতাম, এখন আর মনে হচ্ছে না। ভেবে দেখুন, তার জন্যই বাধ্য হচ্ছি কিছু উত্তর দেওয়ার জন্য। তখন কেন তাহলে প্রিয়া যে চলো বাবা মা পাড়ার মধ্যে তো একদম অত বেশি দূর না, চলো আজকে রোববারটা আমরা সবাই মিলে ওইখানে থাকবো, খাবো, ভিউজ হবে, কই তখন তো কন্টেন্ট করেনি। শুধু ফ্ল্যাটে যাওয়ার পরে ওই প্রেগনেন্সি পিরিয়ড একদিন নিয়েছিল, মুভি দেখে, তারপরে হ্যাঁ, তারপরে তো বাচ্চা হওয়ার পর একদিন ওই যে বিয়ে বাড়িতে নিয়ে গেছিল, কারণ তখন প্রিয়া জানতো শ্বশুর শাশুড়িকে ওর দরকার লাগবে। শাশুড়ি মা থাকতে পারবেন না, ওনার চাকরি আছে, বাট শ্বশুর মশাইকে, এবং তার জন্যই কিন্তু প্রিয়া শ্বশুর মশাইকে এনে রেখেছিল। অ্যাক্সিডেন্টলি ওনার অসুস্থতার ওই সময় বেড়ে যায়। তখন দুই ছেলের বউয়ের মাঝেও একটা ঠান্ডা লড়াই চলছিল। তারপরে কাশ্মীরের যুদ্ধ তো ছিলই, নিজের বড় ছেলে কাশ্মীরে ছিল, সে বাবা, বললাম না, বাবা মা কখনোই দুই ছেলের সংসারের আগুন
চাইবে না, কোনো দিন চাইবে না আমার দুটো ছেলে যেন একে অপরকে দাদা বা ভাই বলে ডাকতে পারে, দুটো বউ যেন মিলেমিশে থাকে। প্রত্যেকটি মা বাবা সেটাই চায়। আমরা বুঝি না, ইগোর লড়াই করি, ভাসুর দেওয়ার করি, ননদ ভাইয়ের উপর ঝগড়া করি, কিন্তু বাবা মা কিন্তু দুটো হাতই তো আমার, কাকে ছাড়বো কাকে ধরবো। তো ওর জন্য ওটা পারে না। তো সেখানে দাঁড়িয়ে ও এটাই প্রিয়া ওটা করেছিল। আচ্ছা, এবার প্রিয়ার ফ্ল্যাটে আপনি দেখেননি অসুস্থ, ওই যে বললাম অসুখটা তো প্রিয়ার ফ্ল্যাটেই হয়েছিল, আর ফ্ল্যাটে নিয়ে যাওয়ার কারণটাও ওই সময় বাচ্চাটাকে রাখার জন্য হয়েছিল। তো তখন কি করবো, অসুস্থ হয়ে গেছে ওর ফ্ল্যাটের মধ্যে বার করে দেবে, এই বাবা মা যাও, এটা হয়? তাহলে ওকে টানতেই হবে। ম্যাক্সিমাম 7 দিন হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, তখন ওরা হাঁটা চলা করতে পারতেন। উনি কিন্তু একদিনে বা এক ঘন্টার মধ্যে একদম বিছানায় পড়ে যাননি, সিঁড়ি দিয়ে নেমেছেন উনি, শুধু পাটা টেনে টেনে হাঁটতেন। ওই সময়টাতে ওনাকে অতটা টেক কেয়ার করতে হয়নি, হাত দিয়ে খেতে পারতেন, দেখেছি। ঠিক আছে, তারপর যখন ধীরে ধীরে শরীর খারাপ দেখুন বড় ছেলে আসলো, তো এক ছেলে স্নান করার পর ধরে ধরে এনে বসিয়ে দিল, বড় ছেলে পাউডার মেখে দিল, দেখেছি। তখন কয়েকদিনের জন্য দুটো ভাই আর ভাইয়ের বউয়ের পরিবার এক দেখে না ভীষণ ভালো লেগেছিল, ভীষণ। ভেবেছিলাম এইবার বোধহয় আর এখন থেকে বোধহয় আর ঝগড়া হবে না। ও রান্না বসাচ্ছে, ও দিদি রান্না বসাচ্ছে, দিদি ও বললো তুই যা বাচ্চাটাকে ধর, আমি রান্না করছি, মনে আছে? তো কল্পনা রান্না করছিল, এমনও গেছে যে ভাসুর এসে সবজি কেটে দিয়েছে, দাদা ভাই সবজি কেটে দিয়েছে, দেখেছি, খুব ভালো লাগছিল তখন। আচ্ছা, তো তার জন্য আমি ফ্ল্যাটের কেন ওই সময় যে ফ্ল্যাটে থাকার সময় প্রিয়া করেছিল এটা তাহলে আপনি কেন গুনলেন না? কেন গুনলাম না ক্লিয়ার করতে পারলাম? এর জন্য গুনলাম না কারণ ফ্ল্যাটে থাকাকালীন ওরা চলাফেরা করতে পারত, আর ধীরে ধীরে যখন চলাফেরাটা একদম কমে আসলো, এর আগেই ওর দাদাভাই মানে 7 দিনের মাথাতে দাদাভাই চলে আসলো এবং দেখভাল শুরু করলো। তখনও কিন্তু বসা অবস্থাতেই সারা শরীরে পাউডার মাখতে পারছিল, তখনও কিন্তু একদম এইভাবে শুয়ে খানো হয়নি। ওই আসার আগ পর্যন্ত একটু একটু খাইতে পারতো। শাশুড়ি মা তো নিজেই খেতে কাজ করতেন না কখনোই, কিন্তু খাওয়াটা নিজেই খেতে পারতেন। হ্যাঁ, উনি কান্নাকাটি করছিলেন অসুস্থতা, তারপরে ওই সময়টাতে প্রিয়ার মা সবসময় পাশে ছিলেন। প্রিয়ার মা এই পুরো 3-4টা মাস ধরে কনস্ট্যান্ট পাশেই ছিলেন। মেয়েকে তো কোনো মা ছেড়ে দিতে পারে না, উনি করে গেছেন। ক্লিয়ার? কেন ফ্ল্যাটের সময়টা দেখি কদিন করেছে, তখন প্রিয়াকে ওই হাগুমুতু সাফ করতে হয়নি, ওইগুলো করতে হয়নি, শুয়ে থাকা এগুলি করতে হয়নি, তার জন্য ওই সময়টা আমি কাউন্ট করিনি। আর ফ্ল্যাটে নিয়ে গেছে কারণ প্রিয়া প্রেগনেন্ট প্লাস কন্টেন্ট। আচ্ছা, এইবার হচ্ছে আপনি তো এটা বললেন, কল্পনা বলেন তো 2 বছরের মধ্যে কদিন ফ্ল্যাটে নিয়ে রেখেছে? ভ্যালিড পয়েন্ট। কল্পনা কদিন? একদিনও নিয়ে রাখিনি। কেন রাখিনি? কল্পনা লোকরা বলবো একটা রুমের মধ্যে শ্বশুর শাশুড়িকে কি করে রাখবে, শ্বশুর শাশুড়িকে একটা রুমের মধ্যে রাখলে নিচে কল্পনা ছেলেকে ঘুমোতে লাগবে, শ্বশুর মশাই বলে কথা। কল্পনা দিদি জামাইবাবু তো গেছিল, তখন তো একটা রুমের মধ্যেই ছিল, এটাও একটা পয়েন্ট। দিদি জামাইবাবু যখন গেছিল হতে পারে জামাইবাবুরা উপরে টোপরে ঘুমিয়ে গেছে, নিচে হয়তো ওরা ঘুমিয়ে গেছে। শ্বশুর শাশুড়িকে নিয়ে কল্পনা রাখিনি, কিন্তু কল্পনা বলেছিল পাশের রুমটা যদি খালি হয়, কারণ কল্পনা শাশুড়ির পক্ষে কোনোদিনই চাকরি ছেড়ে তো যাওয়া সম্ভব হবে না, তার চাকরি আছে, গভর্নমেন্ট চাকরি আছে, ছাড়বে কেন? আর ছুটি ছাড়া থাকে, সেখানেও নিয়ে যায়নি। আর শ্বশুরমশাই গ্রাম ছেড়ে যেতে চায়নি, শ্বশুরমশাই প্রিয়ার কাছে গেছে কারণ অবশ্যই নাতিটা হয়েছে। এটা একটা ভ্যালিড পয়েন্ট, কারণ প্রিয়া প্রেগনেন্ট হওয়ার পর 7 মাসের পরে গিয়ে কিন্তু যখন প্রিয়ার একদম ডেলিভারি টাইম, তখনই ওই মুভিটা দেখতে গেল বা বাচ্চা হওয়ার পরে রইল। ঠিক আছে, কারণ এত যদি যাওয়া থাকা হতো তাহলে প্রিয়ার ফার্ম হাউসেও কিন্তু প্রিয়া রাত্রে থেকেছিল, সুন্দর করে ফার্ম হাউস করেছিল, ওখানে কিন্তু শ্বশুর যায়নি, তাই না? তাহলে আমার পয়েন্টও ছেড়ে দেওয়ার মতো না। আচ্ছা, তোমরা আমাকে পয়েন্টগুলি ভুল হলে লিখে দেবে, তাহলে আমার আবার কালকে ভিডিও করতে সুবিধা হবে। এই কথাটা বলে দিলাম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ওই কম্বলের ব্যাপারটা নিয়ে আমি চুপ ছিলাম। আমি কম্বলটা চুপ ছিলাম না, আমি বলতে চাইনি, সব কথা নিয়ে কত কথা বলা যায়। কম্বলের ব্যাপারটা হচ্ছে একটা, যেটা কম্বলটা বাইরে ছিল, কম্বলের মধ্যে গরমে একদিন এত গরমে শুলে পরে ইসে হবে, তো এয়ার বেড ছিল, কিনেছিল আগে কল্পনারা, শ্বশুরমশাইয়ের জন্যই কিনেছিল, এটা ওদেরকে দিয়ে দিয়েছে, তাই কল্পনা ওর কম্বলেরটা চেয়ে পাঠিয়ে দিয়েছে। ক্লিয়ার? আমার কনসেপ্ট ক্লিয়ার? কোনো আর প্রবলেম? আচ্ছা, যারা আমাকে দেখতে পাচ্ছ না, আমি শুধু প্রিয়ার ভুল দেখি, সেটাও কিন্তু একটা বিশাল বড় কথা। আমি শুধু ভুল দেখবো কেন? যদিও ভুল না করে আমি তো কখনো বলিনি প্রিয়া কোথাও ভুল করেছে,
বলেছি? বলিনি। তোমরা চোখ বন্ধ করে দেখতে চাইছো। হ্যাঁ, তোমরা আমাকে লিখেছো। আমি কেন প্রিয়ার নাম বললাম না? প্রিয়া এতটা করেছে। প্রত্যেকটা মা তার সন্তানের জন্য করাটা তার কর্তব্য। তাই প্রিয়ার ছেলে হিসু করবে সে কাঁথাটা ধোয়াটা শুধু প্রিয়া না, পৃথিবীর সব মারই দরকার। হ্যাঁ, পৃথিবীর সব মারই দরকার তার সন্তানের জন্য করার। তো শ্বশুর মশাইয়ের জন্য কতটুকুন। আচ্ছা, আরেকটা দারুণ কথা আমি যে বলেছি, আমি প্রিয়ার শ্বশুরকে দূর থেকে দেখেছি, খাচ্ছে, প্রিয়ার ঘরে বারান্দাটায় বসে দেখেছি, ওই তো বাবা খাচ্ছে, আমরা পরে খাবো, বাবাকে দিয়ে দিয়েছি। বেড়া বাঁধতে দেখেছি গেটের পেছন দিয়ে। তো সেখানে অনেকে আমাকে বলেছে, তো আপনি দেখেননি উনি আগে সবজি কেটে দিয়েছেন? আমি সবজি কাটার কথাটা বলতে ভালো লাগেনি, যেহেতু উনি নাই। আমি ওই ওনার গাছ লাগানো, বেড়া বাঁধন এগুলি বলেছি, সবজি কাটতে দেখেছি। তারপরে প্রিয়ার ভিডিও প্রথম দিকে গিয়ে একটু সামনে নিয়ে আপলোড করেছে। আচ্ছা, এগুলি তো উনি কাজ করেছেন। উনি, এটা প্রমাণ হচ্ছে যে উনি প্রিয়াকে ভালোবাসতেন, উনি প্রিয়ার জন্য কাজ করেছেন। সত্যি কথা, এটা খুব ভাগ্যের ব্যাপার। শ্বশুরমশাই এতটা ভালোবাসতেন, সবজি কাটতেন, তারপর ওই সব কাজগুলো করে দিতেন। কারণ তখন বড় ছেলের বউ বাড়িতে ছিল না। বড় ছেলের বউ ওই সময়টাতে বাইরে চলে গেছিলো। একবার তো রাগ করে 1 বছরের জন্য ভাড়া বাড়িতে চলে গেল, তারপর তো দিল্লিতেই চলে গেছিল, তাই না? তারপরও আলাদা। সেখানে বাড়ির মধ্যে একটা মাত্র ছেলের বউ আছে, তাকে ধরে তাকে নিয়েই ভালোবাসতে চেয়েছিলেন, থাকতে চেয়েছিলেন। এখানে আমি একটা পয়েন্ট বলি, যখন প্রিয়ার প্রথম সন্তান মানে আমাদের সোনা বাবাটা, বড় সোনা বাবাটা রোগটা ধরা পড়েছিল, একটা মা হিসাবে প্রিয়া তখন ভেঙে গেছিল পুরোপুরি। যে কোনো মার পক্ষেই সম্ভব, শুধু প্রিয়া না। সে সময় কিন্তু প্রিয়ার পাশে ঠাম্মা ছিল প্রিয়ার। আর প্রিয়া বলতো, ঠাম্মা ছাড়া আমার কাছে এই সামনে কেউ নেই। তার মধ্যেও কিন্তু প্রিয়া সুন্দর করে কন্টেন্ট দেওয়ার জন্য কখনো মাটির উনুনে রান্না করতো। আমি দেখাতাম, বাহ, বলতো না, এর মধ্যে মনের অবস্থা ভাঙা, মন চেন্নাই যাবে, তার মধ্যেও প্রিয়া কন্টেন্ট দিয়েছে। গ্যাস থাকতো, উনুনে রান্না করেছে, বাচ্চাটাকে একটু খাসির মাংস খাওয়াবে, কি খাওয়াবে, কষ্ট করে কথাগুলি বলতো, শুনতাম। তখন শ্বশুরমশাই করে দেখা যায়নি কাছে আসা, পাশে আসা, ঠিক আছে? কারণ ওই সময়টাতে আবার একটু একটু করে ওরা বড় ছেলের ক্লোজ হয়ে যাচ্ছিল। কখনো ওরা বড় ছেলের ক্লোজ, কখনো ওরা ছোট ছেলের ক্লোজ, এটা কিন্তু ছিল। আর শ্বশুরমশাই 2 ছেলের বউকেই ভালোবাসতেন। অ্যাকচুয়ালি উনি কাজ করতেই ভালোবাসতেন, ঠিক আছে? যে প্রিয়া বললো না, আমার জামাটা সেলাই করে দিচ্ছিল। ভাবুন তো, মেয়ের মতো না দেখলে কি কোনো শ্বশুর বৌমার জামা সেলাই করতে পারে? তাহলে সেই ভদ্রলোক খুব ভালো ছিলেন, তাই শেষ সময় যত্নটা পেয়েছেন। কিন্তু এখানে আপনারা কিন্তু কেউ লিখেননি, দেখেননি, ভদ্রলোকের কিন্তু স্ট্রোক 2021 হয়ে গেছিল। আপনারা কিন্তু আমাকে কেউ লেখেননি, দেখেননি কি সুন্দর প্রিয়া পায়ে তেল মাখিয়ে দিত ঘুমানোর সময়, দেখেননি ঠান্ডা লাগছে বলে প্রিয়া এসে গায়ে চাদরটা জড়িয়ে দিয়েছে, বাবা মেয়ের ভালোবাসা। আপনারা কিন্তু লেখেননি, আপনারা লিখেছেন ভদ্রলোক প্রিয়ার জন্য করেছে, ভদ্রলোক প্রিয়াকে ভালোবাসত। উনি ভালোবাসতেন, উনি ভালো মানুষ ছিলেন, তার জন্য দুটো ছেলে তো মানুষ হয়েছে। কিন্তু এখানে একটা মানুষ স্ট্রোকের পেশেন্ট, অলরেডি হিজ পেশেন্ট, তার জন্য কতটা করেছে, তার জন্য কতটা করেছে। শ্বশুরমশাইয়ের জন্য ছেলের বউকে উনি মেয়ের মতো দেখতেন। মেয়ে কি বাবার মতো দেখে শ্বশুরমশাইকে কখনো পায়ে তেল মেখে দিয়েছে দেখেননি? দৌড়ে গিয়ে প্রিয়া বাবা খালি মাঠে ঘুরছিল, জুতোটা দিয়ে এসেছে। এটা হচ্ছে ছেলের বউয়ের কাজ। দেখেননি প্রিয়া হাত ধরে ধরে না, অসুস্থ হওয়ার আগের কথা, নর্মাল অবস্থায় নিয়ে আসছে কাঁটা দিয়ে পাড়াবে বলে না, উনি সবজি কেটেছেন, উনি প্রিয়ার ভিডিও আপলোড করেছেন, উনি প্রিয়ার জামা সেলাই করেছেন। বোঝাতে পারলাম? তার মানে অ্যাক্টিভিটিগুলি ভদ্রলোক করেছে। হি ইজ এ গুড হিউম্যান বিং। হতে পারে 2 বউর মধ্যে উনি প্রিয়াকে বেশি ভালোবাসতেন, হতেই পারে। একটা মাও 2 সন্তানের মধ্যে বলে একজনকে ভালোবাসে একটুখানি বেশি, এটা ইসেই বলে, সায়েন্স বলে। যতই আমরা বলি না কেন মার চোখে সবাই সমান, তাও নাকি একটুখানি ভালোবাসা হয়ে যায়। আমাদের স্টোরিতেও আছে, দ্রৌপদী পঞ্চস্বামী থাকা সত্ত্বেও অর্জুনকে একটু বেশি ভালোবাসত, এটা কথাটাই আছে। তো সেটা হতেই পারে, সেটা আমার পয়েন্ট ছিল না। আপনারা পয়েন্ট দেখে, পয়েন্ট বুঝে কমেন্টটা করবেন। ভদ্রলোক কার জন্য করেছে, ভদ্রলোক কতটা কাজ করত, ভদ্রলোক কতটা, ব্লগে যতটা বেশি মানুষ দেখানো যায় ততটা বেশি কন্টেন্ট হয়, জানেন তো? আচ্ছা, কালকে আমি যখন বলেছিলাম প্রিয়া
কম্বল কেন, কল্পনার বাথরুমই তো প্রিয়া ইউজ করে। আপনি জানেন না প্রিয়া পুরনো বাথরুম, বাথরুম বলতে আমি এখানে টয়লেট মিন করেছি, ঠিক আছে? প্রিয়ার কিন্তু অরিজিনাল কোনো টয়লেট নেই, হ্যাঁ, মানে লেট্রিন যেটা আমাকে বলি সেটা কিন্তু প্রিয়ার নেই, সেটা কিন্তু কল্পনাটাই এখন পর্যন্ত ইউজ করছে। পাবলিক ওকে বলছে না মোটর লাগাও, মোটর লাগাও, এত কাজ করো না। যেমন মপ প্রিয়া আনতে পারে না, প্রিয়া বসে বসে ঘর মুছে, দেখে আমার বুকটাও আটকে উঠেছে। বাবা 3 মাস হয়নি বসে বসে। আচ্ছা বলুন তো, ও জুন মাস থেকে, আপনার একটু বুকে হাত দিয়ে বলুন, ও জুন মাস থেকে বাড়িতে এসেছে, একটা মপ মানলাম, বলা যেতে পারছে না, সব মানলাম, অর্ডার দিলে 7 দিনের মধ্যে চলে আসে। ও বিভিন্ন রকম ড্রেস অর্ডার দিতে পারে, ওর বাচ্চার জন্য খেলনাটা ও অর্ডার দিয়ে আনতে পেরেছে, একটা মপ আনতে পারিনি। ও কিন্তু মাটিতে বসে বসে ঘর মুছতে দেখে আমার নিজের ভয় লেগে গেছে। আমাদের ভেতরটা না কাঁচা থাকে, যতই সায়েন্স হোক বড় হোক, বলে 7 পল্লা লেয়ার কেটে, কারণ বাচ্চাটা তো অনেকটা বড় হয়, এত বড়টা বাচ্চা আমাদের পেটে থাকে, ভেবে দেখুন, সেখানে থাকে মেয়েটা এইভাবে ঘর মুছে। আমার দেখে, কারণ এইগুলির আলটিমেট এফেক্ট ভবিষ্যতে বুড়ো বয়সে বোঝা যাবে, হার্নিয়া টার্নিয়া টার্ন নেয়। তো তারপরেও প্রিয়া, হ্যাঁ আজকে মপ দেখিয়েছে, জানি কমেন্টে আসবে, আজকে মপ দেখেছে, কিন্তু প্রিয়া ওই মপটা নষ্ট হয়ে গেছে, ওই একটা মপ দিয়ে রান্নাঘরটা বোঝার সময় ওই কাপড়ে নিয়ে বুঝতে বলতো, আবার ওইটা দিয়ে আনবো, ওটা খারাপ হয়ে গেছে, কাকে বলবো, সময় পাচ্ছে না। এটা বলুন না, এগুলি মানা যায়? আমি দোষ দেখছি না, আপনারা আমাকে দোষগুলি মনে করে দিচ্ছেন, ঠিক আছে? তো আমি বোঝাতে পারলাম যে কেন আমি প্রিয়ার শ্বশুরকে কম দেখেছি, কিভাবে দেখেছি। আমি কল্পনার ঘরেও দেখেছি, অন্ধকার ঘরে খাবার দিয়েছে, লাইট নেই, ওনাকে ভাত দিয়েছে, ওরা খাচ্ছেন, একটা থালি শ্বশুরমশাই খাচ্ছেন, একটা থাল বেড়ে রেখেছে ওই শাশুড়ি মার জন্য। কল্পনা বলতো যে ও সবাই নাকি বলছে বড়দের আগে, মানে ছেলেটা কাচ্ছিল খাওয়ার জন্য, বড়দের আগে ভাত বেড়ে রেখে, যদি নাও খায় ওদেরকে আগে দিয়ে তারপর বাচ্চা, মানে ছেলেকে দাও যাকে দাও পরে, তো ওদের ঘরে গিয়ে খাওয়াটা দিয়ে চলে আসতো। বহুদিন কিন্তু যখন কল্পনা বাড়িতে ছিল, মানে 1 বছর মতো ছিল প্রায়, তখন কিন্তু কল্পনার সাথেই ওরা দুজনেই খেয়েছে। মাঝখানে শাশুড়ি ভ্যাংচা মেরে চলে, কখনো প্রিয়ার কাছে, কখনো প্রিয়ার থেকে রাগ। শাশুড়ি চিরকালই এরকম, কখনো কল্পনার প্রতি রাগ, কখনো প্রিয়ার প্রতি রাগ, উনি করেছেন এটা। তো এটা আমরা সবাই দেখেছি। আচ্ছা, তো হ্যাঁ, কল্পনাও যেটুকু শ্বশুরের জন্য করেছে বা করতে বাধ্য, কারণ হাজব্যান্ড স্ট্রিক্ট। কতটুকুন মনের থেকে করেছে, কতটুকুন হাজব্যান্ডের জন্য করতে বাধ্য হয়েছে, সেখানে প্রিয়াও কিন্তু করতে বাধ্য। হ্যাঁ, হাজব্যান্ড তো আছেই, সমাজ আছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার মূল রোজগারটা এখান থেকে আসে। একটা কথা বুকে হাত দিয়ে বলুন তো, ও শাশুড়ি মা ছিল না বাড়িতে, আমরা সবাই প্রশ্ন করেছি, প্রচুর ভিউয়ার্স প্রশ্ন করেছে শাশুড়ি মা কোথায়, শাশুড়ি মা কোথায়। কল্পনার বর যাওয়ার আগে বলে গেছিল ও শাশুড়ি মা হাতে টাকা পয়সা নেই, তো মাকে বললাম দেখি বাপের বাড়িতে কিছুটা আনতে পারে, এরকম একটা বলেছিল, অল্প একটুখানি। আচ্ছা গেল, কল্পনা কোনো শব্দ বলেনি। একটা শর্টসে বলেছিল যে সামনে দাদু শ্বশুর, মানে শাশুড়ি মার বাবার বৎসরান্ত বা কিছুটা আছে, তো এটা হলে পরেই শাশুড়ি মা আসবে। প্রিয়ার কমেন্ট বক্সে প্রচুর, প্রিয়া যে কেন নেই, কি নেই বলতে পারছি না, বাড়িতে বিশাল ঝামেলা হয়েছে, ইসের বাবা মানে অভি না করেছিল, যাও যাও, যেও না, অভির কথা শোনেনি। এগুলি পারিবারিক কেচ্ছা নয়। শাশুড়ি মা একটু কাজে গেছে, আসতে পারছে না, আসলে প্রথম আপনারা দেখবেনই, হয়ে যেত। তাহলে পাবলিক লিখতো এই সময় কেন গেছে, দেখুন কার কি ইচ্ছা তো বলতে পারছি না, অন্য একটু কাজে গেছে। এবং তো কত নেগেটিভ ওকে লিখেছে যখন ওই টাকা ফান্ডিং করেছিল। শাশুড়ি মাকে আজকে দুনিয়ার সবার কাছে ছোট করে দিল, আমার চোখেও। শাশুড়ি মাকে যখন ধুবো একদম চালনে ধুয়ে ফেলবো। তারপর আসার পর আমরা তো জানতে পারতাম না কি হয়েছে। আসার পর শাশুড়ি মা এসেছেন, ওনার চাকরির জন্য এসেছেন, তার মানে উনি আসলেন না হলে উনি কিন্তু বলতে পারতো যে শাশুড়ি মা আজকে এসেছে, আসার পর একটু বুঝতেই পারছো উনি শ্বশুর মশাই থাকবে না, যাই হোক উনি যা ভালো বোঝেন করছেন, এখন উনি ওনার ঘরে আছেন, ব্যাস 3টে শব্দতে হয়ে যেত। শাশুড়ি মা চাকরি রক্ষার জন্য এসেছেন, শ্বশুর মাকে মশাইকে দেখতে আসেননি। সেই শাশুড়ি মা যা ঠাকুর না করুক, অসুস্থ হোক, 2 বউ তখন কন্টেন্টের জন্য কিন্তু যত্ন শুরু করবে, আর ছেলেরা ভালোবেসে করবে, 2 ছেলেই করবে, মাকে কোনো সন্তান ফেলে দিতে পারে না। আর 2 বই তখন পাড়াপাড়ি এই সেম কেস আমরা আবার দেখতে পাবো, সেম, কে কদ্দুর করেছে, কে কতটুকুন করেছে, কে কতটুকুন করেনি। কিন্তু শাশুড়ি মাকে আজকে প্রত্যেকের চোখে
এতটা নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, ভদ্রমহিলা খারাপ, ভদ্রমহিলা প্রথম থেকে আমি দেখেছি, অস্বীকার তো করার জায়গা নেই, কিন্তু এই কেচ্ছাগুলি ও বিক্রি করতে পারছে না। না বললে উপায় থাকে, না বললে উপায় থাকে। আপনি দেখবেন ক্লাসি যারা হয়, অর্পি সৌহার্দ্য বা যারা ক্লাসি টাইপের হয়, ওরা কিন্তু খুব একটা ঘরের কথা বলে না। সৌমালিকেরও জিজ্ঞেস করে, বাবা মানে উত্তর দেয় না, প্রশ্ন উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এখন ওকে বলতেই পারে যে শাশুড়ি এসেছেন, উনি আলাদা খাচ্ছেন, ওনার এখানে খাওয়া ভালো লাগছে না, হ্যাঁ শ্বশুরমাকে দেখতে আসেন, বাস এইটুকুনি, যার যেমন ইচ্ছে সেম করুন। অত কিছু বলার দরকার ছিল না। অত কিছু বলে পাবলিকের ইন্টারেস্টও গ্রো করেছে, কিন্তু ও নিজেই জানে না। ঠিক যেমনি ওর স্বামী মাতাল, ওর স্বামী ওকে প্রেগনেন্সি পিরিয়ডে, আমরা সারা জীবন বলবো, 12 দিনের জন্য ছেড়ে চলে গেছিল, পুরো ওয়াইটি জেনে গেছে ওর বর মাতাল। হ্যাঁ, মাঝখানে যখন ম্যান্ডি এরকম চলছিল, তখন ওর স্বামীও রাগ করে চলে গেছিল, ফার্ম হাউসে চলে গেছিল, 1 রাত 2 রাত ও ফার্ম হাউসে একা ঘুমিয়েছিল। ফার্ম হাউসে ঘুমায়নি, ওর বাপের বাড়িতে ঘুমিয়েছিল। তারপরে কিছু লোক ভিডিও আনতে শুরু করলো যে প্রিয়ার স্বামী পরকীয়া লিপ্ত, তাড়াতাড়ি করে 2 দিনের মাঝে গিয়ে বরকে ফিরত আনলো, তাই তো। তো এই জিনিসগুলি ও নিজেই ছোট করে, আবার নিজেই বললে কিন্তু ভিডিওতেই বলে পারিবারিক কথা তো বলতে পারি না, পরিবারের কেচ্ছা বলা যায় না। তাহলে শাশুড়ি মা চলে গেছিল, দেখতে পারবে না, হ্যান না, এত কিছু জানতে পারতাম। বাপের বাড়িতে আছে, একটু কাজে গেছে, কি কাজ অত বলতে লাগে না। কল্পনা তো ব্যাপার করেছে, কল্পনা তো বলেনি, কিন্তু ওই জায়গাটা ঢুকিলে গেছে। তারপর একটা তো বলেছে দাদা শ্বশুরের বৎসরান্ত হলে আসবে, কিন্তু প্রিয়া কিন্তু বলে দিয়েছে। এই ছোটগুলি যে করা, লোককে সামাজিক মাধ্যমে ছোট করা, এটাও কিন্তু একটা বিশাল আর্ট, তাই না? সবাই কি সেই আর্টটা পারে না। শাশুড়ি মাকে কি প্রিয়া ভালোবাসে না? ভালোবাসে। শাশুড়ি মা কল্পনার সঙ্গে না, প্রিয়ার সাথেই রিলস করেছে, প্রিয়ার সাথেই সেম কালার শাড়ি পরেছে, প্রিয়া অনেকদিন শাশুড়ি মাকে সাজিয়ে দিয়েছে। তাহলে আমার কথাগুলি বোঝা গেছে? আমি কিছু ভুল বলছি? ভুল বলে অবশ্যই পয়েন্ট করবে, আর সেই পয়েন্টগুলি উত্তর দেওয়াটা আমার কর্তব্য। এবার আসছি টাকা পয়সার ব্যাপারটা। প্রিয়া এর জন্য প্রিয়ার নাম নেওয়া উচিত ছিল, কারণ টাকা পয়সার খরচটা প্রিয়া করেছে হসপিটাল থাকাকালীন। কারণ কল্পনা নাকি বলেছে কোথায় 2 দিন ও খরচ দিয়েছে। দেখুন, টাকা পয়সার ব্যাপারটা আমি তখনই বলবো যখন পুরো ব্যাপারটা, কারণ আমরা জানি ঝগড়া হবেই, আজকে না হোক 3 মাস পরে টাকা পয়সা কতটা খরচ। প্রিয়া একটা ভিডিওতে বলবে প্রচুর তো খরচ গেল, তখনই কল্পনা ভিডিও নামে হবে খরচ কেউ একা করেছে। 2-3 ভাইয়ের সংসার থাকলে না, এরকম বাবা মা হসপিটালে ভর্তি হলে খরচটা কিন্তু হাফ হয়ে যায়। এখন দেখা যাক কল্পনার বর খরচ দিয়েছে কি না, এটা আমি এখনো শিওর না। হ্যাঁ, কল্পনা 2 দিন হসপিটালে গেছে, 2 দিন ওষুধের খরচ দিয়েছে, এটা হতেই পারে। হ্যাঁ, কিন্তু তারপরও যদি কল্পনা, যদি খবরটা আমরা পাই, মানে আমি যদি পাই যে কল্পনা এতদিন 24-25 দিন হসপিটালে থাকলো, আর কল্পনার বর একটা পয়সাও দিল না, যতই ছাদ ডালে দেখ, যতই বিল্ডিং করুক, তখন তো ছেড়ে কথা বলবো না। বেটা তুই বিল্ডিং করবি, দালান করবি, বাবার খরচ দিবি না? তুই ধার কর, লোন কর, বইয়ের গয়না বিক্রি কর, বাবার ওষুধের খরচ দিবি। বাবা দুজনের সমান, ছাড়বো নাকি? তো কোনো ছাড়াছাড়ি নাই। বাবার জন্য খরচ 2 ছেলে সমান ভাবে দেবে, বাবা দুজনের সমান। এটা তো বলবোই, যতক্ষণ পর্যন্ত ওরা ভিডিওতে টাকা নিয়ে কোনো ডিসকাস না করছে। কারণ ফিজিওথেরাপিস্ট যখন কল্পনা করাচ্ছিল, কল্পনা কিন্তু একবারও বলেনি ফিজিওথেরাপিস্টে কত টাকা, কি টাকা না টাকা। কিন্তু যখন প্রিয়ার ঘরে আসলো ওই মহিলা, প্রিয়া তখনই বলল বাবা প্রতিদিন 1000 টাকা করে নেয় ফিজিওথেরাপিস্ট। সঙ্গে সঙ্গে ওখানে একজন কমেন্ট করেছিল, তুমি কি একাই টাকাটা দাও? তখন আবার প্রিয়া একটা কথা লিখেছিল, আমি কি বলেছি আমি একা টাকা দেই? তার মানে ফিজিওথেরাপিস্টের যে টাকাটা, সেটা তাহলে তখনই বোঝা গেল হাফ। তুমি কি টাকাটা একাই দাও? এই কমেন্টটা যে লিখেছে নিশ্চয়ই অনেক কিছু হয়তো জানে। সঙ্গে সঙ্গে প্রিয়া উত্তর দিয়েছে সেই কমেন্ট বক্সেই, আমি কি বলেছি আমি টাকা একা দেই? তাহলে যদি শুনতে পাই, যদি বেরিয়ে প্রিয়ার মুখ থেকে তো বের করাবই যে টাকা মানে এই ফিজিওথেরাপিস্টের খরচ, হসপিটালের খরচ কোনোটাই কল্পনার বর বহন করেনি, তো ছাড়া হবে না, ধরা হবে। যতক্ষণ পর্যন্ত ওরা মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও করতে পারবো না, ওদের মুখটা আগে খুলতে লাগবে। এবার আসছি আজকে প্রিয়ার ভিডিও। হ্যাঁ, দেখলাম ওর মা আসলো সকাল থেকে, যারা বলো প্রিয়া একা হাতে, আচ্ছা ওর মা আসলো, রান্নাঘর সামলাচ্ছে। অভি যথেষ্ট কাজ করে, ঠাকুর দেওয়া, বাকি ঘরের বাবার পরিষ্কার। একদিনই তো ছিলেন। আচ্ছা, রাত্রে কীর্তন হবে, সেই কীর্তনের জন্য কি খাওয়া দাওয়া বাইরের থেকে আনা হয়েছে। তো সেখানে শুধু রাত্রে সন্ধ্যার সময় তোর পিসি, মানে প্রিয়ার পিসি,
প্রিয়ার খুঁড়তুতো বোন সাজাচ্ছিল কীর্তনের জায়গাটা, আবার আরেকজন কাকিমা বোধহয় প্রিয়ার এসেছিল, হ্যাঁ, যেটি শাশুড়ি ছিলেন। তো মানে প্রিয়ার বাড়ির কাকিমা, প্রিয়ার পিসি, প্রিয়ার মা, প্রিয়ার খুঁড়তুতো বোন, মানে 4 জন লোক প্রিয়ার বাড়ির ছিল। তারপরে প্রিয়া চেয়েছিল পিসিকে রাখতে, কিন্তু প্রিয়া ওষুধ মেডিসিন আনেনি, পিসি থাকতে পারেনি, থাকলে প্রিয়ার সুবিধাই হতো। তারপর শ্বশুরমশাই সেই রাতেই চলে গেলেন। যার যাওয়ার সময় হয় চাইলে আমরা ধরে রাখতে পারি না, এটা প্রিয়ার শ্বশুরই হোক যে কোনো লোকই হোক। আচ্ছা, তারপর একটা কথা প্রিয়া বললো যে অনেকে বলেছে যে কি মরণ ঘুমালো, যে তোমরা কেন খুব পাশে ছিলে না। আচ্ছা, আবার অনেকে বলেছে তুমি পাশে থাকলে তো যেতে পারতো না। আসলে এটাও একটু অবাক কাণ্ড যে প্রিয়ার হাজব্যান্ডও ওই রুমে ছিল না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি একটা অবাক কাণ্ড লেগেছে। হাজব্যান্ড থাকতে পারতো, কেন আমি বলছি, হয়তো উনি যেতেন, হাজব্যান্ড থাকলেও যেত, না থাকলেও যেত না, যাওয়ার সে যাবেই। আচ্ছা, আমরা তো উপরে লিখে আসি টাইম, সেকেন্ড, সব কিছু। তো সেখানটায় অক্সিজেন সিলিন্ডারটা চলছিল না, এটা কখন খালি হবে না হবে, এইরকম একটা সিরিয়াস পেশেন্ট যখন ঘরে থাকে তখন তার পাশে কেউ না কেউ থাকাটা দরকার। হ্যাঁ, সেদিন ওরা খুব টায়ার্ড ছিল, হ্যান্ড ছিল, কোথায় ঘুমোবে এটার ব্যাপার আছে, বাবার সাথে ঘুমানোর জায়গা নেই, বাবার পাশে শুতে লাগতো। হ্যাঁ, বা ওই ঘরের নিচে হয়তো অভিকে বিছানা করে ঘুমাতে লাগতো, যে বাবার করে কিনা, হ্যাঁ, এরকমটা ব্যাপার থাকে। তো শ্বাস ফেলতে, কিন্তু ও ঘুরে ঘুমালে কিন্তু ওই ওনার আওয়াজটা হলেও কিন্তু শোনা যায় না। তো সেখানে অনেকে বলছো যে বলেছে প্রিয়াকে, প্রিয়া উত্তরটা দিয়েছে, জানি না, মানে প্রিয়ার খুব এটা নিয়ে খুব প্রিয়ার রিগ্রেট হচ্ছে, যখন কোনো মানুষের কোনো জিনিস নিয়ে অনুশোচনা হয় তখন সেটাখানে খোটা দিতে নেই। তাই এখানে আমি প্রিয়ার কোনো দোষ আমি দেখতে পাইনি। হ্যাঁ, এরকম একটা লেখা আমার বিরুদ্ধে অনেকে আসছে যে এইরকম একটা পেশেন্টকে একা ঘরে কি করে রাখলো, এটাও একটা প্রশ্ন। তবে একা ঘরে থাকুক আর এই ঘরে 10 জন ঘুমাক, ওই দিন ওই সময় উনি যেতেন। যেমন প্রিয়ার ফ্ল্যাটে থাকার জন্য মোটেই স্ট্রোক হয়নি, এটাকে নিয়ে কথাটা বিভৎস হয়েছে। ওনার স্ট্রোক হতোই, মানে স্ট্রোক শরীর খারাপ হতোই, এটা লেখা ছিল। হ্যাঁ, তো পৃথিবীর কোনো রোগের জন্য কারোর বাড়ি কারোর ঘর দায়ী হতে পারে না। সেটাকেই বিচ্ছিরিভাবে প্রিয়ার কমেন্ট বক্সে গিয়ে লেখা হয়েছে, প্যাশনেটলি বলেছে তোমার ফ্ল্যাটে স্ট্রোক হয়েছিল, তাহলে স্ট্রোক হওয়ার পেছনে আসল কারণটা কি? এইটার কিন্তু উত্তর কিন্তু প্রিয়ার অভি দিতে বাধ্য হয়েছে, কারণ প্রিয়াই তো তুলেছিল না। হসপিটাল ডাক্তাররা ওখানে বলেছে বাড়িতে নিয়ে ভালো করে খাওয়া দাওয়া করাও, কারণ ডাক্তাররা বুঝে গেছে। এবং সেম কথা কিন্তু কল্পনার বর যখন নার্সিংহোমে নিয়ে গেছে, সেম ডাক্তার সেম কথাই বলেছে, ভালো করে খাওয়া দাওয়া করাও, ভালো করে ফিজিওথেরাপিস্ট করাও, যেটুকুন হওয়ার ওখানেই হবে। তাহলে প্রিয়া এই কথাটা কেন তুলেছিল? হসপিটাল। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে তো হসপিটালতেই লাগবে অক্সিজেন সিলিন্ডার, কিন্তু এটা 2 জায়গায় ডাক্তারই বলেছিল। কিন্তু ওই যে কল্পনাকে একটু ঠুকতে লাগবে, আর ঠুকলে পরে কন্ট্রোভার্সি হবে। জানো তো, কন্ট্রোভার্সি তোমরা আমাদের বকো তো, আমরা যখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করি তখন চ্যানেলটা রিচ পায়, যাদেরকে আমরা ছেড়ে দেই চ্যানেলটা তখন ডুবে যায়, এটার ব্যাপার আছে। আশা করি সবগুলি উত্তর দিতে পেরেছি। আর যদি তার মধ্যেও কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো উত্তর না পাওয়া থাকে, গ্ল্যাডলি আমাকে বলবে, আমি গ্ল্যাডলি উত্তর দেব। আই এম বাউন্ড টু রিপ্লাই। আমি ভুল করতেই পারি, আমার ভুল হতেই পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, না তো প্রিয়া আমার শত্রু, না তো কল্পনা আমার শত্রু, না তো প্রিয়া আমার মিত্র, না তো কল্পনা আমার মিত্র। আমার কাছে পুরোটাই ওরা একটা কন্টেন্ট। একটা সিনেমা দেখার পর আমরা সেই সিনেমাটা যেভাবে ক্রিটিসাইজ করি বা ক্রিটিক পয়েন্ট দেই, আমার কাছে কোনো ব্লগ দেখার পর সেটাই। তাই আমাকে নিউট্রালিজম রাখতে লাগবে, নিরপেক্ষতা। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলেছি, কল্পনার ক্ষেত্রে বলেছি, ওইটুকুন জায়গা গেছে ওর মাথা ঘোরাচ্ছে, মানে কি একটা ব্যাপার। ওই দিন প্রিয়ার মাইগ্রেন হয়েছে, প্রচন্ড ব্যথা, তার মধ্যেও লাইভে চলে এসেছে। মাইগ্রেনের মধ্যে লাইভ আসলে মাথা ব্যথা কমবে না বেড়াবে? আর কল্পনা ওইটুকুন জায়গায় গেছে, বাসে যেতে নাকি মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল, তারপরে অটোটোতে গেছে। তো এদের একটুখানি তো আছেই, একটুখানি দুই বই আছে, তার জন্য বললাম 2 ছেলে রত্ন পেয়েছে বাবা মা। চলো বাই, যতটা বকার বকে নিও, তবে একটা রিকোয়েস্ট, খুব খারাপ গালিগালাজ দিও না। বকাবকি করো, দেখতে পারো না, ভাল লাগে না, এসব বলো, জানি তোমরা ডাইহার্ট ফ্যান, তোমাদের কষ্ট হয়, আমাদের কষ্ট হয় না। নিউজ দেখবে, যারা নিউজ পড়ে বা যারা নিউজ চ্যানেলগুলি যখন কোনো নিউজ তোমাদের প্রেজেন্ট করে, তোমরা হয়তো এর পক্ষে তার পক্ষে, এর পক্ষে তার পক্ষে বলো, যে নিউজটা যে দিচ্ছে যেই চ্যানেল, তাকে নিরপেক্ষতা বজায় রেখেই বলতে লাগে। বায়াসড হয়ে কখনো ভিডিও করা যায় না।